আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের যে ঘটনাটি, এই ঘটনাটি আমাদের এক প্রবাসী ভাই আমাদের পাঠিয়েছেন। ভাই যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ছি। কঙ্গুর এই প্রত্যন্ত গ্রামে আমার ছোট মুদির দোকান। চারপাশে যতদূর চোখ যায় শুধু ধুলা আর জঙ্গল। দিনের বেলায় লোকজনের আনাগোনা থাকে, কিন্তু সূর্যাস্তের পর সব নিস্তব্ধ। যেহেতু এই গ্রামে কোনো ইলেকট্রিসিটি নেই এবং ইন্টারনেটও নেই, সবার হাতে হাতে স্মার্টফোন এখনও পৌঁছায়নি, তাই লোকজন 7টা-8টা বাজতেই ঘুমিয়ে পড়ে। আমার দোকানটাই এখানে সবচেয়ে বড় ব্যবসা। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই দোকানটা এই গাঁয়ের একমাত্র মুদি দোকান, তাই কিছুটা সতর্কতা অবলম্বন করতেই হয়। ভাঙাচোরা টিনের বেড়া আর কাঁটাতারের ওপরে কিছু পুরনো বোতল আর তারের টুকরো লাগানো, যাতে কেউ সহজে ঢুকতে না পারে। দোকানের ভেতরে একটা পুরনো লণ্ঠন জ্বালানো থাকে সবসময়, যার টিমটিমে আলোয় জিনিসপত্রগুলো রহস্যময় দেখায়। গ্রামের মানুষজন খুবই গরিব, চুরিচামারি লেগেই থাকে, তাই রাতে ঘুমানোর আগে দোকানের পেছনের দরজায় মোটা একটা শিকল দিয়ে তালা দিই। সামনেও একই রকম লোহার গ্রিল। এখানে আমি একা থাকি, তাই নিজের সুরক্ষার দায়িত্ব নিজেকে নিতে হয়। তো একদিন দুপুরে যখন কেনাবেচা প্রায় শেষ, দোকানের সামনে একটা ছায়া পড়ল। মাথা তুলে তাকালাম, বুকটা ছেদ করে উঠল। একজন অচেনা বৃদ্ধ। অচেনা বলছে এই কারণে, প্রায় 5 বছর ধরে আমি এই গ্রামে দোকান চালাচ্ছি। গ্রামের প্রায় প্রতিটি মানুষই আমার চেনা, কিন্তু এই লোককে আগে কখনোই আমি দেখিনি। লোকটা দীর্ঘদেহী, তবে শরীরটা হাড় সর্বস্ব। মনে হলো যেন কোনো কঙ্কাল হেঁটে আসছে। চুলগুলো জট পাকানো, ধুলো আর ময়লায় ধূসর। চোখের কোটরগুলো কালো আর গভীর, যেন দুটো অন্ধকার কুয়া। ভেতর থেকে বেরিয়ে আসছে এক জোড়া নিষ্প্রাণ চোখ, যার দৃষ্টিতে কোনো আলো নেই, শুধু আছে শূন্যতা। তার দাঁতগুলো এবড়ো থেবড়ো এবং কালচে। দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে সেগুলো পরিষ্কার করা হয়নি। তার উপস্থিতিতে দোকানের ভেতরের স্বল্প আলোটুকুও যেন মিলিয়ে গেল। একটা ঠান্ডা হিমেল হাওয়া আমার শরীর ছুঁয়ে গেল। বৃদ্ধ হাত ইশারা করে কিছু একটা আমার কাছে চাইল। তার মুখ থেকে শুধু একটাই শব্দ বেরিয়ে এলো, দে। কণ্ঠস্বরটা কর্কশ শুকনো পাতার মতো মচমচে। আমার বুকটা ধরফর করে উঠল। এমন চেহারা আমি জীবনে দেখিনি। এই নির্জন গ্রামে এমন অস্বাভাবিক মানুষ কোথা থেকে এলো? তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই, কিন্তু সেই শূন্য দৃষ্টিতে একটা অদ্ভুত চাপ অনুভব করলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি চাই, কি দেব? বৃদ্ধ কোনো কথা বলল না। আবার তার মুখ থেকে সেই একটাই শব্দ বেরিয়ে এলো, দে, দে। আমি এবার কিছুটা বিরক্ত হলাম। আমি কোনো কথা না বলে হাত নেড়ে বৃদ্ধকে চলে যেতে বললাম। বৃদ্ধ নড়ল না। তার দৃষ্টি আরও তীক্ষ্ণ হলো। আমি আবারও তাকে চলে যেতে ইশারা করলাম। এবার আমার গলায় একটা চাপা আতঙ্ক ছিল। বৃদ্ধ এবার নড়ল। তার চোখের কোণে একটা বাঁকা শীতল হাসি ফুটে উঠল। সেই হাসি দেখে আমার রক্ত হিম হয়ে গেল। সে ধীরে ধীরে দোকানের বাইরে চলে গেল, কিন্তু তার চোখ দুটো যেন শেষ পর্যন্ত আমার দিকেই স্থির ছিল। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমাকে অস্থির করে তুলল। একটা অশুভ কিছুর পূর্বাভাস যেন আমি পেলাম। বৃদ্ধ চলে যাওয়ার পরেও তার ছায়া যেন আমার দোকানের ভেতরে রয়ে গেল। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে পারলাম না। শরীর ঠান্ডা হয়ে আসছিল। অবশেষে সন্ধ্যা নামলো। আমি দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু সেই বৃদ্ধের ছবিটা মন থেকে কিছুতেই সরাতে পারছিলাম না। তার সেই হাসি, সেই শূন্য দৃষ্টি, সব কিছু মিলিয়ে এক ভয়ঙ্কর অনুভূতি। আমি দ্রুত দোকান বন্ধ করে ভেতরে ঢুকে পড়লাম। মোটা তালা ঝুলিয়ে দেওয়ার পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু সেই স্বস্তি ক্ষণস্থায়ী। রাতের নিস্তব্ধতা যেন আরও গভীর, আরও রহস্যময় হয়ে উঠল। ঝিঝি পোকার একটানা শব্দ আর বুনো ঝোপের মধ্যে লুকিয়ে থাকা কোনো নিশাচর প্রাণীর আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমি লণ্ঠনের আলোয় বসে চা বানালাম,
কিন্তু কিছুতেই মন বসাতে পারছিলাম না। রাতের খাবারটাও ঠিকভাবে গলা দিয়ে নামছিল না। হঠাৎ মনে হলো কেউ যেন দোকানের বাইরে দাঁড়িয়ে আছে। কাঁটাতারের বেড়ার অপাশ থেকে কেউ যেন আমাকে দেখছে। আমি দ্রুত লণ্ঠন নিভিয়ে দিলাম। তারপর অন্ধকারের মধ্যেই শ্বাস বন্ধ করে বসে রইলাম। মিনিট 10 পর যখন কোনো আওয়াজ পেলাম না, তখন ভাবলাম হয়তো আমার মনের ভুল। রাত প্রায় 1টা। পাশের গ্রাম থেকে চাল আর তেল আনতে যেতে হবে। আমার পুরনো মোটর বাইকটা নিয়ে বের হলাম। সাধারণত এত রাতে আমি বের হই না, কিন্তু চাল আর তেলের স্টক ফুরিয়ে আসছে, আর কাল সকালে দোকান খুলতে হবে, তাই বাধ্য হয়েই যেতে হচ্ছে। মোটর বাইকের হেডলাইটের আলোয় রাস্তাটা মায়াবী দেখাচ্ছে। এমন না যে এই রাস্তা দিয়ে আমি এর আগে আর কখনো যাইনি। পাশের গায়ে আমাদের আরেক প্রবাসী ভাই আছেন, যিনিও বাংলাদেশি। অনেক বছর বাংলাদেশে ইমামতি করেছেন কিশোরগঞ্জের একটি মসজিদে। শেষে জীবিকার তাগিদে এই আফ্রিকায় পাড়ি জমান। আমি প্রতিদিনই ওনার কাছে টাকা দিয়ে আসি আমার মালামালের জন্য। যেহেতু ওনার গ্রামটা আমার যে দোকান আছে সেই দোকান থেকে শহরের প্রায় কাছাকাছি, তাই প্রায়ই এই রাস্তায় যাতায়াত তো আমার আছেই। কিন্তু আজকে রাস্তাটা কেমন অচেনা দেখাচ্ছে কেন? বাতাসের শোষু শব্দে গাছের পাতাগুলো নড়ছে, আমি টের পাচ্ছি। মনে হচ্ছে যেন অসংখ্য অশরীরী আত্মা ফিসফিস করে কথা বলছে। প্রতিটা বাঁকে বাঁকে মনে হচ্ছে যেন কেউ লুকিয়ে আছে। হঠাৎ একটা দীর্ঘ ছায়া মোটর বাইকের পাশ দিয়ে সরে গেল। আমি চমকে উঠলাম। হেডলাইটের আলোয় এক ঝলক দেখলাম সেই বৃদ্ধ। না, আমার ভুল হতে পারে না। তার সেই হাড় সর্বস্ব শরীর, জট পাকানো চুল আর শূন্য দৃষ্টি, সে কি আমাকে অনুসরণ করছে? আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত মোটর বাইকের গতি বাড়ালাম। ইঞ্জিনটা গোঙানির মতো শব্দ করে ছুটে চলল। রাস্তার দুপাশে কালো গাছপালা যেন আরও ঘন হয়ে আসছে। মনে হচ্ছে যেন তারা তাদের ডালপালা বাড়িয়ে আমাকে আঁকড়ে ধরতে চাইছে। পিছন ফিরে তাকালাম, কিছুই দেখা গেল না, কিন্তু আমার অনুভূতি বলছিল সে আছে। আমি ঘামতে শুরু করলাম। ঠান্ডা বাতাস লাগছে, কিন্তু আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। আমার শুধু একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব ওই গ্রামটায় পৌঁছানো। কয়েক কিলোমিটার পার হয়েছি, গ্রামের আলো এখন আর দেখা যাচ্ছে না। এখানেও বিদ্যুৎ নেই, তাই গ্রাম মানে কিছু লণ্ঠনে টিমটিমে আলো। এখন তো সেটাও নেই। চারপাশে শুধু গভীর অন্ধকার আর একটা অদ্ভুত গন্ধ নাকে আসছিল। পচা পাতার গন্ধ আর কিসের যেন একটা বুনো ঘ্রাণ। হঠাৎ মোটর বাইকের চাকাটা একটা পাথরের সাথে ধাক্কা খেল। আমি প্রায় পড়েই যাচ্ছিলাম, কোনো মতে সামলে নিলাম। তখনই রাস্তার পাশে কিছু একটা নাড়াচাড়া দেখলাম। আমার শরীর জমে গেল। সেই বৃদ্ধ, এবার আরও স্পষ্ট। সে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। তার মুখটা অন্ধকারে স্পষ্ট না দেখা গেলেও তার চোখের কোটরের গভীরতা আর সেই বাঁকা হাসিটা যেন অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছে। আমার গলার কাছটা শুকিয়ে গেল। ভয়ে কথা বলতে পারছিলাম না। আমি মোটর বাইক থামানোর কথা ভাবতেও পারছিলাম না। গতি বাড়িয়ে দিলাম। এই রাস্তা যেন শেষ হওয়ার নয়। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল একটা অনন্তকাল। অবশেষে দূর থেকে গ্রামের টিমটিমে আলো দেখতে পেলাম। একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। আমি জোরে শ্বাস নিলাম। আমার ফুসফুস যেন এতক্ষণ বন্ধ ছিল। গ্রামের কাছাকাছি পৌঁছাতেই কিছুটা সাহস ফিরে পেলাম। এখানে নিশ্চয়ই লোকজন আছে, কিন্তু পেছনে ফিরে তাকাতে ভয় হচ্ছিল। ওই বৃদ্ধ কি এখনও আমাকে অনুসরণ করছে? গ্রামে পৌঁছেই সোজা দোকানে গেলাম। আক্তার ভাই এলেন এবং আমাকে সাদরে গ্রহণ করলেন। তাকে অবশ্য আমি কিছু বললাম না। চাল আর তেলের বস্তা নামিয়ে ভেতরে ঢুকে দ্রুত তালা দিয়ে দিলাম। আক্তার ভাই আমাকে বিদায় জানালেন, কিন্তু আমার বুকটা এক অজানা ভয়ে জমে উঠল। কারণ আমি জানি এই রাস্তা দিয়েই আবার আমাকে ফিরতে হবে। তবে অবাক হলাম, আমি ফেরার পথে কোনো সমস্যা পেলাম না। ওই বৃদ্ধকেও পেলাম না। মনে মনে একটু স্বস্তি খুঁজে পেলাম। পরের কয়েকটা দিন আমার একটা ঘোরের মধ্যেই কাটলো। দোকানে যাই, কেনাবেচা করি, কিন্তু মনটা সবসময় অস্থির থাকে।
রাতের বেলা চারপাশটা ভীতিকর মনে হয়। প্রতিটা খসখস শব্দ, প্রতিটা ছায়া যেন আমাকে সতর্ক করে দেয়। সেই বৃদ্ধের ছবিটা আমার মন থেকে এক মুহূর্তের জন্যও দূর হয় না। একদিন দুপুরে যখন দোকানে তেমন ভিড় নেই, আমি হিসাবের খাতা নিয়ে বসেছিলাম। হঠাৎ আমার চোখ গেল দোকানের দরজার দিকে। বুকটা ধরফর করে উঠল। সে আবার এসেছে, সেই বৃদ্ধ। এবার সে দোকানের ভেতরে পা রাখেনি, শুধু দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি সরাসরি আমার দিকে। এবার তার মুখে কোনো হাসি নেই, শুধু সেই শূন্য দৃষ্টি। সে ধীরে ধীরে তার নোংরা লম্বা আঙ্গুল দিয়ে আমার দিকে ইশারা করল। এবার তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। শুধু তার সেই দৃষ্টি যেন আমাকে বিদ্ধ করে আছে। আমি উঠে দাঁড়ালাম, আমার শরীর অবশ হয়ে আসছিল। আমি তাকে কি দেব, কি চায় সে তো বলছেই না সে কি চায়। গ্রামের গরিব মানুষেরা যা কেনে আমিও তাই বিক্রি করি। আমি তাকে হাত নেড়ে চলে যেতে ইশারা করলাম। এবারও সে নড়ল না। তার তীব্র দৃষ্টি আরও তীব্র হলো। মনে হলো যেন তার চোখের গভীরে একটা আগুন জ্বলছে, একটা চাপা রাগ, একটা অব্যক্ত যন্ত্রণা তার চোখে। আমার ভেতরে একটা অজানা ভয় চেপে বসল। আমি কোনো কথা না বলে দোকানের ভেতরে চলে গেলাম, যেন তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু জানি সে এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। কয়েক মিনিট পর যখন ফিরলাম, তখন সে নেই, সে চলে গেছে। সেদিন থেকে অদ্ভুতভাবে আমার দোকানে লোক আসা কমে গেল। হয়তো আমার অস্বাভাবিক আচরণই এর কারণ, অথবা হয়তো সেই বৃদ্ধের অশুভ কোনো উপস্থিতি। আমার ভেতরে একটা আতঙ্ক গেঁথে গেল। কয়েকদিনের মধ্যে রোগা পটকা হয়ে গেলাম। খেতে পারি না, ঘুমাতে পারি না। ঘুমালেই একটা অদ্ভুত ছায়া আমার ঘাড়ে এসে চেপে বসে আমার কানে কানে ফিসফিস করে বলে, দে দে। একদিন রাতে ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত শব্দে। ঘরের বাইরে থেকে যেন কিসের একটা ঘষা লাগার শব্দ। আমি ভয়ে কাঠ হয়ে বিছানায় বসে রইলাম। লণ্ঠন জ্বালানোর সাহসও পেলাম না। শব্দটা আবারও হলো, এবার আরও স্পষ্ট, আরও তীক্ষ্ণ। মনে হলো যেন কেউ দোকানের টিনের চালে নখ দিয়ে আঁচড় কাটছে। আমি অন্ধকারে চোখ বন্ধ করে বসে রইলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার দোকানের পেছনের দরজায় একটা দীর্ঘ আঁচড়ের দাগ, যেন কোনো জন্তু জানোয়ার ধারালো নখ দিয়ে টেনে দিয়েছে। আমার গা শিউরে উঠল। এটা কোনো সাধারণ চোরের কাজ নয়, এবং কার কাজ সেটা হয়তো আমি টের পাচ্ছিলাম। পরদিন থেকে আমার অবস্থা আরও খারাপ হতে শুরু করলো। আমার ঘন ঘন অসুখ হতে লাগলো। মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পড়ত। আমি গ্রামে কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করলাম। জিজ্ঞেস করলাম তারা এমন কাউকে দেখেছে কিনা, কিন্তু সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকায়। কেউ কোনো কথা বলতে চায় না। মনে হয় তারা যেন জানে, কিন্তু ভয়ে কিছু বলতে চায় না। তাদের চোখ দেখে মনে হলো তারা আমাকে এড়িয়ে যেতে চাইছে। আমি হতাশ হয়ে ফিরে এলাম। এখানে আমি একা, আমাকেই এই সমস্যার সমাধান করতে হবে, কিন্তু কিভাবে? সেদিন সন্ধ্যার পর আমি দোকানের ভেতরে বসেছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল দোকানের এক কোণায়, যেখানে পুরনো জিনিসপত্র রাখা হয়। সেখানে একটা ছায়া নড়ছে। আমার মনে হলো এটা শুধু আমার মনের ভুল, কিন্তু ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো। একটা কালো আকৃতি, মানুষের মতো দেখতে। আমি চোখ কচলে ভালো করে তাকালাম। আমার বুকের ভেতরটা ধরফর করে উঠল। সেই বৃদ্ধ এবার দোকানের ভেতরে। সে কোণার অন্ধকারে দাঁড়িয়ে আছে। তার চোখের কোটরগুলো থেকে একটা অদ্ভুত দীপ্তি বেরিয়ে আসছে। তার জট পাকানো চুলগুলো অন্ধকারের মধ্যে যেন আরও লম্বা দেখাচ্ছে। তার শরীরটা আরও বেশি হাড় সর্বস্ব মনে হলো। আমি নাড়াচাড়া করতে পারলাম না। আমার শরীরটা যেন জমাট বেঁধে গেছে। তার ঠোঁটের কোণে এবার একটা কুৎসিত হাসি। সে ধীরে ধীরে আমার দিকে পা বাড়ালো। তার প্রতিটা পদক্ষেপ যেন আমার হৃৎপিণ্ডে আঘাত করছিল। পায়ের নিচের ধুলো আর বালির যে মৃদু শব্দ হচ্ছিল, সেটাই যেন এখন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ।
আমি কোনো মতে একটা চেয়ারে হেলান দিয়ে বসে পড়লাম। বৃদ্ধ আমার সামনে এসে দাঁড়ালো। আমার হৃৎপিণ্ড যেন ওই মুহূর্তে থেমে গেল। সে আমার দিকে হাত বাড়ালো। তার লম্বা নোংরা আঙ্গুলগুলো কাঁপছিল। তার মুখ থেকে এবার কোনো শব্দ বের হলো না, কিন্তু চোখ দুটো যেন আমাকে নির্দেশ দিচ্ছিল সে কিছু একটা চায় এবং সেটা আমার কাছ থেকেই চায়। এরপর হঠাৎই লণ্ঠনের আলোটা নিভে গেল। আমি হুড়মুড় করে চেয়ার থেকে পড়ে গেলাম। দৌড়ে দোকান থেকে বের হলাম। বাইরে চাঁদের আলো এবং দোকানের ভেতরে আমি দেখতে পাচ্ছিলাম দুটো চোখ জল জল করছে, আমার দিকে তাকিয়ে আছে। আমার জীবনটা যেন এক নরকে পরিণত হয়েছে। হঠাৎ চোখ দুটো নিভে গেল। আমি বুঝতে পারলাম সে চলে গিয়েছে। পরদিন দুপুরে দোকানের সামনে দিয়ে একজন পরিচিত মুখ যাচ্ছিল। সে অনেক দূরের গ্রাম থেকে এসেছে আমার কাছ থেকে জিনিসপত্র কিনতে। তার নাম অ্যাঙ্গুলো। প্রায়ই সে আসে এবং তার সাথে আমার একটা হৃদ্যতার সম্পর্ক আছে। মালামাল কিনে ফেরত যাবে এমন সময় সে আমার দিকে তাকালো। তাকিয়ে বলল, কি হয়েছে ভাই আপনার? আপনাকে এমন দেখাচ্ছ কেন? আমি প্রায় কেঁদে ফেললাম। তাকে বললাম, ভাই আমাকে একটু সাহায্য করুন। অ্যাঙ্গুলো আমার দিকে অবাক হয়ে তাকালো। হয়তো আমার চেহারার পরিবর্তন দেখে সে বিস্মিত। আমি তাকে দোকানের ভেতরে নিয়ে এসে বসার জায়গা দিলাম। তাকে এক কাপ চা বানিয়ে দিলাম। সে ইতস্তত করে চা নিল। আমি ধীরে ধীরে সেই বৃদ্ধের কথা তুললাম। তার বর্ণনা দিলাম তার অস্বাভাবিক আচরণ, রাতের বেলায় আমার মোটর বাইকের পেছনে ধাওয়া করা আর দোকানের দরজায় আঁচড় কাটার ঘটনা। অ্যাঙ্গুলোর মুখটা কাল হয়ে গেল। সে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আপনি কার কথা বলছেন ভাই? অ্যাঙ্গুলোর গলাটা যেন শুকিয়ে গেছে। আমি আরও বিস্তারিতভাবে বর্ণনা দিলাম। অ্যাঙ্গুলো আমার কথা শুনতে শুনতে কাঁপতে শুরু করলো। সে চায়ের কাপটা টেবিলে রেখে দিল। তার চোখে ভয়, উদ্বেগ আর কিছুটা করুণা। আপনি কি তাকে কিছু দিয়েছেন? অ্যাঙ্গুলোর প্রশ্নটা খুব অদ্ভুত লাগলো আমার কাছে। আমি বললাম, না, সে শুধু দে বলছিল। আমি বুঝতে পারিনি সে কি চায়। অ্যাঙ্গুলো দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ বন্ধ হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল। আমি তার উত্তরের অপেক্ষায় অস্থির হয়ে উঠলাম। অ্যাঙ্গুলো এবার ধীরে ধীরে বলতে শুরু করল, এখানে একটা পুরনো গল্প প্রচলিত আছে। বহু বছর আগে এই গ্রামে এক রহস্যময় সেইন্ট থাকত। সে নাকি গাছের ডালপালার মধ্য দিয়ে উড়ে বেড়াতো, জলের উপর দিয়ে হেঁটে যেত। সে ছিল অত্যন্ত শক্তিশালী, কিন্তু সে ছিল লোভী। গ্রামের মানুষ তাকে ভয় পেত, কিন্তু তার ক্ষমতা দেখে তাকে সম্মানও করত। একদিন আমাদের গ্রামের প্রধান তাকে এক বিশাল ভোজসভায় আমন্ত্রণ জানালো। সাধু সেখানে এলো। সবাই তাকে শ্রদ্ধা জানালো, কিন্তু ভোজন শেষ হওয়ার পর সাধু প্রধানের কাছে একটা অদ্ভুত আবদার করল। সে বলল, আমাকে আরও দাও। আমি একটা যজ্ঞ করব আজ রাতে। মানুষের একটা চোখ লাগবে। তোর একটা চোখ আমায় দে। প্রধান রাগে গজগজ করতে সে শুধু সাধুকে ফিরিয়ে দিল না, বরং তাকে তিরস্কার করতে লাগলো। পরদিন সকালে প্রধানকে পাওয়া গেল তার ঘরে মৃত অবস্থায়। গায়ের লোকেরা যখন খবর পেয়ে প্রধানকে দেখতে গেল, তারা গিয়ে দেখল ভয়ঙ্কর এক ঘটনা। প্রধান তার বিছানায় পড়ে আছে। তার দুটো চোখের একটা চোখ নেই। পুরো শরীর রক্তাক্ত। এরপর ওদিন রাতে ক্ষুদ্র গ্রামবাসী সবাই মিলে হাতে মশাল নিয়ে সেই সাধুকে খুঁজতে লাগলো। গ্রামের ঘরে ঘরে, জঙ্গলে এবং ওই যে সামনে পাহাড়টা আছে, ওই পাহাড়ে সব জায়গায় সাধুকে সবাই তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কেউ তাকে খুঁজে পেল না। এরপর থেকে সেই সাধুকে আর কেউ কোনোদিন দেখেনি। এবং আজকে আপনি যে বর্ণনা দিলেন, তাতে আমি অবাক হয়ে বলতে পারি এই বৃদ্ধই সেই সাধু, এবং সে আপনার একটা চোখ চায়। আমি এই কথা শুনে যেন পাগলের মতো হয়ে গেলাম। কি বলছেন এসব? অ্যাঙ্গেলো বলল, হ্যাঁ, এবং সে হয়তো নিয়ে ছাড়বে।
আমি আপনাকে উপদেশ দেব ভাই, আপনি কয়েকদিন দোকান বন্ধ করে এই গা থেকে চলে যান। আমি কিছু ভাবতে পারছিলাম না। সাথে সাথে দোকান বন্ধ করে আমার মোটর বাইকটা নিয়ে বের হয়ে গেলাম এবং পাশের গায়ে আক্তার ভাইয়ের সেই দোকানে গেলাম। আক্তার ভাই আমাকে দেখে অবাক হয়ে গেলেন। এ কী অবস্থা আপনার হারুন ভাই? আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। সে আমাকে তার ঘরে নিয়ে বসালো। আমি তাকে সব খুলে বললাম। আপনাদের আগেই বলেছি যে আক্তার ভাই কিশোরগঞ্জের একটা মসজিদে 6 বছরের মতো ইমামতি করেছেন। তো এই ধরনের অভিজ্ঞতা তার কাছে নতুন কিছু ছিল না। সে আমাকে বলল, ভাই আপনার আরও আগে উচিত ছিল আমাকে এই বিষয়ে জানানো। এই আফ্রিকায়, বিশেষ করে এই কঙ্গুর অঞ্চলগুলোতে কালো জাদু একটা মহামারীর মতো। আমি নিজেকে বহু কষ্ট করে এই কালো জাদুর হাত থেকে বাঁচিয়ে রেখেছি আল্লাহর কালাম আর আমার এক সহকারী জিনের সাহায্যে। এবার আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। সহকারী জিন? কি বলছেন আপনি? আক্তার ভাই বলল, হ্যাঁ, সহকারী জিন। আমার একজন জিন বন্ধু আছে, সেই গল্প আপনাকে অন্যদিন শোনাবো। কিন্তু এই জিন আমাকে সকল কালো জাদুর আঁচড় থেকে বাঁচিয়ে রেখেছে, আপনি এটা বিশ্বাস করুন বা নাই করুন। আক্তার ভাই আরও বললেন, আপনি চিন্তা করবেন না ভাই, আমি আমার সেই জিন বন্ধুকে আহ্বান করব, সে যেন আপনার এই সমস্যার সমাধান করেন। আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান এবং আজ রাতে আয়াতুল কুরসি পাঠ করবেন এবং আয়াতুল কুরসি পাঠ করে আপনার দোকানের চারপাশে ফুঁ দিবেন। ফুঁ দিয়ে ঘুমিয়ে পড়বেন এবং আশা করি আগামীকাল সকাল থেকে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বাড়ি ফিরে গেলাম। আক্তার ভাইয়ের কথা শুনে আমি যেন অনেকটা ভরসা পেলাম। রাত হলো, আমি আক্তার ভাইয়ের কথা মতোই চারপাশে আয়াতুল কুরসি পরে ফু দিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত 3টার সময় হঠাৎ আমি জেগে উঠলাম। এক অদ্ভুত গন্ধের তীব্রতায় আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। গন্ধটা খুবই কড়া আতরের গন্ধের মতো। লণ্ঠনের আলোয় আমি খেয়াল করলাম দোকানের ভেতর কেউ নেই। তাহলে এই গন্ধটা আসছে কোথা থেকে? হঠাৎ দোকানের বাইরে আমি স্পষ্ট টের পেলাম কারো একটা গোঙানির আওয়াজ পেলাম। গলা টিপে ধরলে যেরকম হয় ঠিক সেরকম, এবং গোঙাতে গোঙাতে একসময় সেই গোঙানিটা থেমে গেল, যেন কেউ কারো গলা টিপে ধরেছে এবং সেই লোকটা শেষ মুহূর্তে মারা গেছে এবং চিরতরে স্তব্ধ হয়ে গেছে তার গলার স্বর। পরদিন সকালবেলা আমি ঘর থেকে বের হয়ে যা দেখলাম তা দেখে আমার কলিজা যেন ভাই বুক ফেটে বের হয়ে যাওয়ার উপক্রম হলো। আমি দেখলাম সেই বৃদ্ধ, সেই সাধু আমার দরজার দুয়ারে মৃত অবস্থায় পড়ে আছে। আমি চিৎকার হয়ে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। আমার পাশে বসা অ্যাঙ্গেলো এবং আক্তার ভাই। এরপর আক্তার ভাই বললেন, ভাই এই দুষ্ট সাধু অনেক মানুষের অনিষ্ট করেছে, অনেকের জীবন কেড়ে নিয়েছে এবং অবশেষে তার মৃত্যু হলো আমার বন্ধু জিনের কাছে। হয়তো পাপ কখনোই কাউকে ছাড়ে না। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি এবং আজ পর্যন্ত আমি এখানেই আছি এবং দোকান চালাচ্ছি। এই ছিল ভাই আমার গল্প। হারুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য। দেশ ও দেশের বাইরে থেকে যারা শুনছেন সবাইকে আবারও অনুরোধ করছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম নতুন নতুন গল্প আমরা আরও নিয়ে আসবো আপনাদের জন্য।